this is the second part of probability distribution. Till this part we have already completed. So till this part it was completed, and we already have discussed that probability distribution is basically of two types: discrete probability distribution and continuous probability distribution. এবার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আলটিমেটলি কী প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর যেখানে আমরা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করব, সেটা হয়ে যাবে হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। নাও আমাকে যদি বলতে হয় যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের বেসিক ফান্ডামেন্টালসটা কী, তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমাদের কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স আছে, আর এক্সের ভ্যালু যা খুশি হতে পারে না। এক্সের ভ্যালু একটা স্পেসিফাইড ভ্যালু হবে। স্পেসিফাইড ভ্যালু মিন্স এক্সের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল যদি আমাদেরকে বলতে হয়, স্পেসিফিকেশন করে বলতে হয়, তাহলে আমরা কি বলবো যে এমন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেখানে এক্স ধরো একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তার কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে। এক্স ক্যান টেক অন এনি ভ্যালু। ওকে, সো দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ডিসক্রিট probability distribution and continuous probability distribution. discrete probability distribution-এ x যে র্যান্ডম ভ্যারিয়েবল তার একটা স্পেসিফিক ভ্যালু হবে। যেমন ডাইস থ্রো করলে যে র্যান্ডম ভ্যারিয়েবলটা, ধরো আমরা ডাইস থ্রো করে যে আউটকামগুলোকে স্টোর যদি একটা র্যান্ডম ভ্যারিয়েবলে করা হয়, তাহলে সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। এবার তার ভ্যালু 1 বা 2 বা 3 4 5 বা 6 হবে, এর বাইরে কিছু হবে না। তো এখানে আমরা এটাকে কি বলছি, এটা একটা স্পেসিফাইড ভ্যালু। হয় 1 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, নয় 4 হবে, নয় 5 হবে, নয় 6 হবে, এর বাইরে কিছু হওয়া পসিবল না। সো এই টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেখানে একটা স্পেসিফিক ভ্যালুই হবে, এক্সের বা র্যান্ডম ভ্যারিয়েবলটার একটা স্পেসিফিক ভ্যালুই হবে, সেই টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আমরা বলে থাকছি হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কীরকম, ধরো আমি বলি যদি যে হাইট, কোনো মানুষের হাইট 6 ফুট হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে 6 ফিট হওয়ার প্রবাবিলিটি কত, তো প্রথম কথা হচ্ছে টোটাল আউটকাম কত এখানে। এবার মানে টোটাল আউটকাম বলতে আমি যদি র্যান্ডম ভ্যারিয়েবল, এখানে র্যান্ডম ভ্যারিয়েবলটা কি, র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে হাইটকে তুমি এক্স দিয়ে ডিনোট করতেই পারো, ধরো হাইট ডিনোটেড বাই এক্স। এবার এই এক্সের ভ্যালু কিন্তু আগের বারের মতো খালি 1 2 3 4 5 6 হবে না। আগের বার এক্স কিন্তু ওই লুডো ডাইসের যখন আমরা কথা বলছিলাম, তখন এক্স খালি 1 2 3 4 5 আর 6-এর মধ্যেই হচ্ছিল, কিন্তু এবার কিন্তু এক্স আর 1 2 3 4 5 6-এর মধ্যে হবে না, কারণ হাইট কিন্তু যা খুশি হতে পারে। যা খুশি ইন দ্য সেন্স 4 ফুট হতে পারে, 4.1 ফুট হতে পারে, 4.2 ফিট হতে পারে, তারপরে 4.00001 ফিট হতে পারে। যদিও এত মাইনিউট স্কেলে মাপার মতো ক্যাপাসিটি আমাদের নেই, কেননা এত মাইনিউট স্কেল আমরা ইনভেন্ট করতে পারিনি, বাট তাও এটা হয় না এটা কিন্তু বলা সম্ভব নয়। মানে 4 ফুট এর পরেই যে ঠিক 4.1 আসবে এটার কোনো নেসেসিটি নেই। 4 ফুটের পরে কিন্তু 4.0000001ও আসবে, তারপরে 0002 আসবে। তো একটা হাইটের ভ্যালু কিন্তু এরকমভাবে যা খুশি হতে পারে। তারপর 4.3 ফিট হতে পারে, 5 ফিট, 6 ফিট, তার মধ্যে অসংখ্য ভ্যালু আছে, রাইট। তো শুধুমাত্র তোমরা ভাবো যে 4 ফিট আর 4.1 ফিটের মধ্যেই কতগুলো ভ্যালু আমরা পেয়ে যাব, তাই না। 4.0000001, এরকম করে 0002, এরকম করে 00003, তারপর একটা জিরো বাড়িয়ে বা একটা জিরো কমিয়ে আমরা আরও এরকম অসংখ্য ভ্যালু লিখতে পারবো। সেগুলো সবই তো হাইটের মেজারমেন্ট হতে পারে, তাই তো। তো এক্স কিন্তু এখানে কোনো স্পেসিফিক ভ্যালু নিচ্ছে না। আগে যেরকম এক্স 6টা ভ্যালুই নিচ্ছিল, 1 2 3 4 5 6 লুডোর ডাইসের ক্ষেত্রে, এখানে কিন্তু এক্স সেরকম কোনো স্পেসিফিক ভ্যালু নিচ্ছে না। এক্স কিন্তু অসংখ্য ভ্যালু নিতে পারে, যে কোনো ভ্যালু নিতে পারে, রাইট। তো এইটাই হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল।
নাও let me erase it. যেটা বিষয় এবার সেটা হচ্ছে যে আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে প্রবাবিলিটিকে যখন আমরা এই চার্ট করে বা একটা লিস্ট বা টেবিল করে লিখি, দ্যাট ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইবার সবসময় এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সবসময় এইভাবে আমাদের পক্ষে লিস্ট করে প্রবাবিলিটিটাকে লেখা সম্ভব নয়। কোন লিস্টের কথা আমি বলছি? এই যে আউটকাম আর রেসপেক্টিভ প্রবাবিলিটির যে লিস্ট আমরা আগের দিন এইখানে বানিয়েছিলাম, সেই লিস্টটাকে আমি কি বলছিলাম? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কিন্তু সবসময় এই লিস্ট করে এটাকে লেখা পসিবল নয়। তাই আমরা বলেছিলাম যে আমরা একটা ফাংশান বানাবো, যে ফাংশানটা আলটিমেটলি একটা আউটকাম আর তার প্রবাবিলিটির মধ্যে ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ শো করবে। অর্থাৎ ওই ফাংশানে আউটকামটা দিলে প্রবাবিলিটিটা চলে আসবে, আউটকামটা ইনপুট হিসেবে যদি আমরা দিই, প্রবাবিলিটিটা আউটকাম হিসেবে বেরিয়ে আসবে, আউটপুট হিসেবে বেরিয়ে আসবে। তো সেই টাইপের ফাংশানকেই আমরা এখন দেখব। সেই ফাংশানকে আমরা কি বলছি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশান। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশান দুটো টাইপের হয়, ঠিক আছে? কি বললাম? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশান দুটো টাইপের হয়। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশান হয়, দ্যাট ইজ কল্ড পিএমএফ। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশান হয়, দ্যাট ইজ কল্ড পিডিএফ, যেটার ফুল ফর্ম হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশান, ঠিক আছে? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশান। আচ্ছা, পিএমএফ আর পিডিএফ এর মধ্যে কি ডিফারেন্স? ধরো আমাদের কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স আছে এবং এক্সের ভ্যালু x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, xn হতে পারে, করে যা খুশি হতে পারে। মানে যা খুশি হতে পারে ইন দ্য সেন্স একটা রেঞ্জের মধ্যে কিন্তু, হ্যাঁ? মানে ধরো এক্সটা হচ্ছে ওই ডাইস থ্রো করার যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটা, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কী কী হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো সেই 1, 2, 3, 4, 5 আর 6কেই ধরো আমি আর কি এখানে x1, x2, x3, x4 আর x5 আর x6 করে লিখেছি। এবার xn অবধি লিখেছি আমি, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এখানে আমরা কি জানি যে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1, অর্থাৎ লুডোর যে ডাইসটা আমরা থ্রো করেছি সেটার ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি কত? সেটার ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি 1/6। তারপরে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, অর্থাৎ ডাইসটা যে থ্রো করেছি সেখান থেকে 2 পড়ার প্রবাবিলিটি কত? সেটা 1/6। সেই রকমভাবে আমি এখানে 1, 2, 3, 4, 5, 6 ইউজ করে আর এটাকে লিখছি না। আমি কীভাবে লিখছি? আমি লিখছি যে প্রবাবিলিটি অফ এই যে র্যান্ডম ভ্যারিয়েবল এক্সটা, সেটা স্মল x1 এর ভ্যালুটা নেবে, তার প্রবাবিলিটি কত, সেই প্রবাবিলিটিটাকে আমি কী দিয়ে ডিনোট করছি? স্মল p1। আবার র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্সটা এই স্মল x2 এর ভ্যালুটা নেবে, তার প্রবাবিলিটিটা কত, সেটাকে আমি p2 দিয়ে লিখছি। এই p1 p2টা কি প্রবাবিলিটি? এগুলো কিছুই না, যদি তুমি ওই আগের এক্সাম্পলটার রেসপেক্টে ধরো তাহলে এগুলো 1/6 সব, ঠিক আছে? যদিও আগের এক্সাম্পলটার রেসপেক্টে আমরা এখানে ধরছি না, নর্মাল এটাকে বলছি একটা ইন জেনারেল ওয়েতে। তাহলে এক্স এর ভ্যালু x1 হওয়ার প্রবাবিলিটি কত? p1, x2 হওয়ার প্রবাবিলিটি কত? p2, xn হওয়ার প্রবাবিলিটি কত? pn। এটাকে এইভাবেও তলায় লেখা আছে যে ভ্যালু যদি x1 হয় প্রবাবিলিটি কত সেটা আসার? p1, x2 যদি হয় সেটা আসার প্রবাবিলিটি p2, এই করে করে ভ্যালু যদি xn হয় সেটা আসার প্রবাবিলিটি কত? pn। এইভাবে আমরা আলটিমেটলি এটাকে লিখলাম। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা তো এখনও প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হিসেবেই আছে, কারণ আমরা এটাকে একটা লিস্ট হিসেবেই রিপ্রেজেন্ট করছি। এখনও অবধি আমরা কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন বানাইনি যেটাতে আউটকামটা দিলে প্রবাবিলিটিটা আমাদেরকে শো করিয়ে দেবে বা দেখিয়ে দেবে। তো এটা এখনও কী ফর্মেই আছে? এখনও এটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ফাংশন হিসেবে আসেনি, এটা এখন একটা লিস্ট ফর্মে আছে, মানে জাস্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হিসেবে আসে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে কী ডিফারেন্স? এই যে লিস্টটা, যতক্ষণ অবধি এই লিস্ট হিসেবে এটা আছে, অর্থাৎ ভ্যালু বা আউটকাম আর তার সাথে করাসপন্ডিং প্রবাবিলিটি, এই লিস্ট হিসেবে এটা থাকলে তখন আমরা এটাকে বলে থাকি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর যদি এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন হিসেবে থাকে তখন আমরা এটাকে বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা ডিসক্রিট
র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হয়ে যায়। ঠিক আছে, এইবার এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স আছে, যে কোনো একটা ভ্যালু নিচ্ছে স্মল এক্সের, স্মল এক্স 1 নিতে পারে, স্মল এক্স 2 নিতে পারে, ডট 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 স্মল এক্স n নিতে পারে, যে কোনো একটা ভ্যালু নিচ্ছে স্মল এক্সের। সেটাকে যদি আমরা একটা জেনারেল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এফ এক্স দিয়ে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি দ্যাট এক্স টেক্স স্মল এক্স ভ্যালু। সেটাই তো হচ্ছে না, যে এক্স স্মল এক্সের ভ্যালুগুলোই নিচ্ছে, তার প্রবাবিলিটিটাকে যদি আমরা লিখতে চাই, তার প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স টেকিং দ্য স্মল এক্স ভ্যালু, সেইটাকে যদি আমরা একটা ফাংশন হিসেবে লিখতে পারি, তাহলে এই ফাংশনটা, এই ম্যাথামেটিক্যাল ফাংশনটার কথাই তো আমি বলছিলাম। দিস ফাংশন অফ এক্স ইজ কল্ড প্রবাবিলিটি মাস ফাংশন অর পিএমএফ। ঠিক আছে, এটাকে আমি করে দেখাতে চাইছি একটা এক্সাম্পল দিয়ে। তো ধরো ডাইস থ্রোর ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা ধরি, তাহলে আমরা প্রবাবিলিটি মাস ফাংশনকে কীভাবে লিখতে পারি। প্রথম কথা হচ্ছে, প্রবাবিলিটি মাস ফাংশনকে আমরা কীভাবে লিখি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, এইভাবেই লিখি, যে ক্যাপিটাল এক্স মানে র্যান্ডম ভ্যারিয়েবলটা যে স্মল এক্সের ভ্যালুটা নিচ্ছে, তার প্রবাবিলিটি কত, সেটাকেই আমরা একটা ফাংশন হিসেবে লিখলাম এফ অফ এক্স বলে। ওকে, অ্যান্ড দিস ইজ মাই পিএমএফ। এবার এটাকেই আমরা ডাইস থ্রোর ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করব, সেটাকেই আমি এর এক্সাম্পল হিসেবে দেখাতে চাইছি। তো দেখো, ডাইস থ্রো যখন আমরা করি, এই পোর্শনটা আমি আগে বের করতে চাইছি। তো ডাইস থ্রো যখন আমি করি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 কত হবে, 1/6, এক্স ইকুয়ালস টু 2 হবে 1/6, সব কটাই কত করে হবে, 1/6 1/6 করে হবে। আমি এটাকে এইভাবেও লিখতে পারি, যে এক্স ওয়ানের ভ্যালুগুলো এখানে কী কী ছিল, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল, 6 ছিল। এইবার ভালো করে যদি তোমরা বিষয়টাকে ভাবো, যে অ্যাকচুয়ালি আমরা কি লিখি, অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা হচ্ছে, যে এখানে লিখেছি কি না দেখতে হবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা ছিল যে ফাংশন অফ এক্স, মানে ম্যাথামেটিক্যাল জেনারেল এক্সপ্রেশনটা কী ছিল, যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, এটা আমাদের জেনারেল এক্সপ্রেশন ছিল। এইবার প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, স্মল এক্স ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স এখানে কী কী আছে, স্মল এক্স এখানে আছে হচ্ছে x1, x2, x3, x4, x5, x6। তাহলে যখন মানে 1 2 3 4 5 8 6, যখন এই স্মল এক্সের ভ্যালুগুলো নেবে, অর্থাৎ x1 থেকে x6 অবধি ভ্যালু যখন আমাদের এই র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্সটা নিচ্ছে, তখন তার প্রবাবিলিটি কত, 1/6। কখন 1/6, যদি এক্সটা 1 2 3 4 5 6 মধ্যে থাকে, মানে এক্সটা এইভাবেও লিখতে পারো, যে এক্সটা x1, x2, x3, x4, x5, x6 মধ্যে থাকলে, তবেই যদি মানে এই ক্যাপিটাল এক্সটা যদি এই স্মল x1, স্মল x2, স্মল x3, স্মল x4, স্মল x5, স্মল x6 এই 6টা ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালুকে নেয়, তবে প্রবাবিলিটিটা কী, তবে প্রবাবিলিটিটা 1/6। আর ক্যাপিটাল এক্সটা যদি অন্য কোনো এক্স নিয়ে নেয়, ধরো x7 নিয়েছে, x7 মানে ধরো হচ্ছে 7 আসার প্রবাবিলিটি কত, দ্যাট ইজ 0। এটা ডাইস থ্রো করলে 7 তো আসবে না। বা x8 নিয়েছে, সেক্ষেত্রে ওটা কী হয়ে যাবে, 0। বা ধরো x0 নিয়েছে, সেটা ক্ষেত্রে ওটা 0 ধরো, তাহলে ডাইস থ্রো করলে 0 তো আসবে না। তো এইভাবে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে আমরা প্রবাবিলিটি মাস ফাংশনও বলছি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখানে নিচে করাও আছে, দেখো যে যেটা বললাম ওটাই করা আছে, যে ফাংশন অফ এক্সটা কত হবে, প্রবাবিলিটিটা 1/6 হবে, যদি ক্যাপিটাল এক্স র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্সটা x1, x2, x3, x4, x5, x6 এর মধ্যে কোনো একটা ভ্যালু নেয়, আর যদি অন্য কোনো ভ্যালু নেয় আদারওয়াইজ, তাহলে প্রবাবিলিটিটা 0 হবে। এইভাবে আমরা প্রবাবিলিটি মাস ফাংশনকে লিখতে পারি। ঠিক আছে, তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশনের গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাও আমরা এবার দেখে নেব, একেবারে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা প্রবাবিলিটি মাস ফাংশন লিখতে পারো। তবে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আর একটা জিনিস আমি করে দেখাবো এখানে,
দেখছি বিষয়টা। তাহলে আলটিমেটলি এইভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা আমরা লিখতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড ইট। নাও let me erase all this. তো আলটিমেটলি এখানে কিন্তু আমরা কিছুই করিনি, আমরা কি করেছি সেটা হচ্ছে আমরা কিন্তু জেনারেলাইজেশনটাই করেছি, মানে এই জিনিসটাকেই ভেঙেছি। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, এই জিনিসটাকে কিন্তু আমরা ভেঙেছি, ঠিক আছে। অ্যান্ড এই জিনিসটাকেই যে আমরা ভেঙেছি তার প্রমাণটা কিন্তু আশা করি মানে এখান থেকে পেয়ে গেছো, যে তার প্রমাণটা কীভাবে হচ্ছে, যে জাস্ট এক্সের ভ্যালুগুলোর রেসপেক্টে আমরা এই জিনিসটাকে ভাঙলাম। এইভাবেই আমরা প্রবাবিলিটি মাস ফাংশন লিখতে পারি। আচ্ছা, গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনে যাওয়ার আগে আমি আরেকটা প্রবাবিলিটি মাস ফাংশন তোমাদেরকে লিখে দেখাতে চাইছি। সেটা হচ্ছে ধরো একটা দুটো লুডো ডাইস আমরা থ্রো করেছি। তো কী কী রেজাল্ট আসতে পারে, প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 1, প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, এরকম করে আসতে পারে। তো আমি জাস্ট আউটকামগুলো লিখছি, ঠিক আছে। এতে আমি আরেকটা মানে প্রবাবিলিটি মাস ফাংশন লিখে দেখাতে চাইছি তোমাদেরকে। 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 3, 1, 3, 2, 3, 3, 3, 4, 3, 5, 3, 6। এইভাবে একটা লুডোর ডাইস থ্রো করলে আমরা এরকম আউটপুট পাবো, 4, 1, 4, 2, 4, 3, 4, 4, 4, 5, 4, 6। মানে দুটো ডাইস যদি পরপর থ্রো করা হয় এই সমস্ত কম্বিনেশনগুলো আমরা পেতে পারি, ঠিক আছে। আশা করি এটা বোঝা যাচ্ছে। 1, 1 পেতে পারি, 1, 2 পেতে পারি, প্রথমটাতে 1 এসছে, দ্বিতীয়টাতে 2 এসছে, ঠিক আছে। এরকম করে আমরা কম্বিনেশনগুলো পেতে পারি। টোটাল কতগুলো আউটকাম এখানে হবে? টোটাল এখানে 36টা আউটকাম হবে, যেটা আমরা প্রবাবিলিটির ফর্মুলা থেকেও করতে পারি। এটা 6,1, 6,2, 6,3, 6,4, 6,5, 6,6। টোটাল কী করে 36টা হয় তার একটা ফর্মুলা হচ্ছে যে তোমাকে লিখতে হবে যে একটা ডাইসে কতগুলো আউটকাম থাকে। অবশ্যই একটা ডাইসে 6টা আউটকাম থাকে, আর টু দি পাওয়ার n হচ্ছে কতবার তুমি ট্রায়ালটা করছো, 2বার করছি, তো 6² ইকুয়ালস টু 36, এইভাবে বের করা যায়। এবার এই আউটকামগুলো আমরা পেতে পারি। এবার আমাকে যদি এর প্রবাবিলিটি মাস ফাংশনটা লিখতে হয় তাহলে আমি কীভাবে লিখব? আচ্ছা, জাস্ট আগের জেনারেলাইজেশনটাই করবো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আগের জেনারেলাইজেশনটা কি। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স। সো ফাংশন অফ, আমি এটাকে কালার চেঞ্জ করে নিই, ফাংশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, ওটা আর লিখছি না, জাস্ট ওটাকে এবার ভেঙেই করব। তো কথা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে যদি দেখো 2, আমি জাস্ট সামগুলো লিখবো, ঠিক আছে, যে সাম হওয়ার প্রবাবিলিটি কত, মানে সামগুলো কী কী সাম হতে পারে দুটো লুডোর ডাইস থ্রো করলে। হায়েস্ট সাম হতে পারে হচ্ছে 12, আর মিনিমাম সাম হতে পারে হচ্ছে 2, মাঝখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সবই হতে পারে। 12-এর বেশি সাম পসিবল না, আর 2 এর কম সাম পসিবল না। এবার আমি দেখতে চাইছি এই সামগুলো আসার প্রবাবিলিটি কত। তো প্রথমে দেখব 2 আসার প্রবাবিলিটি কত। তো 2 আসার প্রবাবিলিটি কত? 2 একভাবেই আসতে পারে, এই 1 আর 1, আর কোনোভাবে 2 আসবে না। তো 2 আসার প্রবাবিলিটি কত? 2 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/36, কারণ টোটাল আউটকাম হচ্ছে 36। ওকে, নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো যদি বলি যে 12 আসার প্রবাবিলিটি কত। 12ও দেখো একভাবেই আসবে, 6 আর 6, তো সেটাও কিন্তু 1/36, ঠিক আছে। তাহলে যদি আমি র্যান্ডম ভ্যারিয়েবলটাকে ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এক্সটা প্রবাবিলিটিটা কখন 1/36 হচ্ছে, যখন ক্যাপিটাল এক্সটা কি এই সামটাকে ডিনোট করছে, যে দুটো ডাইস থ্রো করা হয়েছে, সামটা কত সেই রেজাল্টগুলোকে ক্যাপিটাল এক্স ডিনোট করছে। তার মানে ক্যাপিটাল এক্স 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এর মধ্যে কোনো একটা ভ্যালু হতে পারে, এর মধ্যে যা খুশি একটা ভ্যালু ক্যাপিটাল এক্স হবে। এবার
ক্যাপিটাল এক্সটা কখন প্রবাবিলিটিটা 1/36 হচ্ছে, যখন ক্যাপিটাল এক্সটা x1 আর x12 এর ভ্যালুটা নিচ্ছে। এবার এখানে x1 আর x12 বলতে আমি কী বোঝাতে চাইছি, এইটাকে আমি x1 বোঝাতে চাইছি আর এটাকে আমি আচ্ছা এটা x2ই ধরো, x2 আর এটাকে আমি ধরো x12 বোঝাতে চাইছি। বোঝা গেল? তাহলে এইখানে ফাংশন অফ এক্স এর রেসপেক্টে কেন এটাকে প্রকাশ করছি, কারণ আমরা এখানে এই স্মল এক্স এর ভ্যালুগুলোর রেসপেক্টেই জিনিসটাকে লিখছি, সেই কারণে। এবার এই স্মল এক্স এর রেসপেক্টে এটাকে না লিখে তুমি নাম্বারের রেসপেক্টে লিখলে বেশি সুবিধা হবে। কীভাবে নাম্বারের রেসপেক্টে লিখলে বেশি সুবিধা হবে, আমি জাস্ট এখানে লিখবো যে ক্যাপিটাল এক্স যেটা র্যান্ডাম ভ্যারিয়েবলটা, সেটা যদি 2 আর 12 হয়, অর্থাৎ সামটা যদি 2 হয় বা 12 হয়, তাহলে তার আসার প্রবাবিলিটিটা হচ্ছে 1/36। অবভিয়াসলি সেটা আমরা দেখলাম। রেজাল্টটা মানে র্যান্ডাম ভ্যারিয়েবলটার রেজাল্ট, র্যান্ডাম ভ্যারিয়েবলটা কী কী হতে পারে, 2 থেকে 12 অবধি যা খুশি হতে পারে। র্যান্ডাম ভ্যারিয়েবলটা যদি 2 হয় বা 12 হয়, তবে সেটা আসার প্রবাবিলিটি কত, 1/36, যেটা আমরা দেখেছি। তারপরে আমি দেখতে চাইছি 3, র্যান্ডাম ভ্যারিয়েবলটা যদি আলটিমেটলি সামটা যদি 3 আসে, 3 আসার প্রবাবিলিটি কত। তো 3 আসার প্রবাবিলিটি কত, দেখো 3 কীভাবে আসতে পারে, 3 আসতে পারে 1,2, 2,1, আর কোনোভাবে 3 আসবে, আর কোনোভাবে কিন্তু 3 আসা পসিবল নয়। তো 3 কিন্তু দুইভাবেই আসতে পারে, তাহলে কত হবে প্রবাবিলিটিটা, 2/36। তারপরে দেখো, তারপরে যদি আমি বলি 4 কভাবে আসতে পারে। আচ্ছা 4টাকে লিখে নিই, x বিলংস টু 4, 5, 6। 4 আসার প্রবাবিলিটি কত, 4 দেখো সাম হিসেবে 4 আসার প্রবাবিলিটি হচ্ছে এখানে 1,3, এখান থেকে 4 আসতে পারে, 2,2 থেকে 4 আসতে পারে, 3,1 থেকে 4 আসতে পারে, তাই তো। আর কোনোভাবে 4 আসতে পারে, আর কোনোভাবে কিন্তু 4 আসতে পারে না, তাহলে 3/36। সিমিলার ওয়েতে আমি 5 আসার প্রবাবিলিটি আর 6 আসার প্রবাবিলিটিটাও লিখে নিই। 5 আসার প্রবাবিলিটি কত, 5 এই 1,4 থেকে আসতে পারে, 2,3 থেকে আসতে পারে, 3,2 থেকে আসতে পারে, 4,1 থেকে আসতে পারে, তাহলে 4ভাবে আসতে পারে। তাহলে 4/36 হচ্ছে 5 আসার প্রবাবিলিটি। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে 6 আসার প্রবাবিলিটি কত, 6 আসার প্রবাবিলিটি, এটা তো 5-এর হয়ে গেল। 6 আসার প্রবাবিলিটি হচ্ছে 5,1 থেকে আসতে পারে, তাই তো। 2,4 থেকে আসতে পারে, 3,3 থেকে আসতে পারে, 4,2 থেকে আসতে পারে, 5,1 থেকে আসতে পারে। তাহলে কতভাবে আসছে, 1, 2, 3, 4, 5টা, 5/36। Let me erase it. এবার যেটা বিষয়, সেটা হচ্ছে 7 আসার প্রবাবিলিটি কত। 7 কভাবে আসতে পারে, এখান থেকে 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 আসতে পারে। কভাবে আসছে, 1ভাবে, 2ভাবে, 3ভাবে, 4, 5, 3 আর 3, 6ভাবে। তাহলে 7 আসার প্রবাবিলিটি কত, 7/36। এখানে ধরানোটা একটু ডিফিকাল্ট হবে। এখানে যেটা সেটা হচ্ছে 6/36, যেটা এক্সের ভ্যালু যদি 7 হয়। এবার দেখি যদি 8 আসার প্রবাবিলিটি কত। 8 আসার প্রবাবিলিটি যদি দেখো, 2,6, 3,5, 4,4, 5,3, 6,2। কভাবে আসছে, 1ভাবে, 2ভাবে, 3ভাবে, 4ভাবে, 5ভাবে, 5/36। এবার 5/36 অলরেডি একটা প্রবাবিলিটিতে বসে আছে, সেটা হচ্ছে 6 যখন বের করেছিলাম, 6 আসার প্রবাবিলিটিও 5/36 এসেছিলো। তাহলে আমাকে এখানে 6-এর সাথে সাথে 8টাকেও দিয়ে দিতে হবে। তারপরে 9 আসার প্রবাবিলিটি কত, এই 9 আসার প্রবাবিলিটি কত, 3,6, 4,5, 5,4 আর 6,3, রাইট। তাহলে কত হচ্ছে, 4/36। 4/36 কোথায় আছে, এখানে। যখন এক্সের ভ্যালু 5 এসেছিল, 5 আসার প্রবাবিলিটি 4/36 এসেছিলো, 9 আসার প্রবাবিলিটিও 4/36। সিমিলার ওয়েতে 10 আসার প্রবাবিলিটি কত, 10 কীভাবে আসতে পারে, 4,6, 5,5, 6,4, এই 3ভাবেই 10 আসতে পারে। তাহলে 3/36। 3/36 প্রবাবিলিটি কখন হয়েছিল, যখন এক্সের ভ্যালু 4 ধরেছিলাম। 10 হলেও তাই, 11 হলেও দেখো 11 দুইভাবেই আসছে, 5,6 আর 6,5। তাহলে 11 আসার প্রবাবিলিটি 2/36। আর কোনো আউটকাম বাকি নেই, একমাত্র
সাত আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, সাত আসার প্রবাবিলিটিটা কত, 6/36, ঠিক আছে। আর সব থেকে লিস্ট প্রবাবিলিটি কোন ভ্যালুটা আসার, ভ্যালু ইন দ্য সেন্স এখানে কিন্তু দুটো ভ্যালু মিলিয়ে, দুটো ডাইসের ভ্যালু মিলিয়ে যে সামটা, সেই ভ্যালুর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সব থেকে লিস্ট সাম দুটো ডাইসকে তুমি থ্রো করেছো, লেট মি ড্র আ প্রপার ডাইস, ড্র আ প্রপার ডাইস, দুটো ডাইসকে তুমি থ্রো করেছো, ঠিক আছে। তো দুটো ডাইসকে থ্রো করায় যে সামটা পাচ্ছ, মানে ধরো এতে 2 পড়েছে, এতে 3 পড়েছে, এরকম যে সামগুলো পাচ্ছ, সেই সামগুলোকে আমরা অ্যাড করেছি। তার মধ্যে সব থেকে কম মানে প্রবাবিলিটি কিসের আসার আছে, 2 আর 12, 2 আর 12 আসার চান্স সব থেকে কম, 1/36, ঠিক আছে। 1/36 মানে কি, মানে হচ্ছে যে 36 বার যদি করা হয়, 36 বার করা হয় ইন দ্য সেন্স করা তো দুবারই হচ্ছে, মানে করা দুবারই হচ্ছে, মানে হচ্ছে বলতে চাইছি আমি, দুটো ডাইসকে আমরা থ্রো তো করছি, এবার টোটাল 36টা আউটকাম হতে পারে, তার মধ্যে মাত্র একবারই 2 বা 12 আসবে। 2 কবার আসতে পারে, মাত্র একবার, 12 কবার আসতে পারে, মাত্র একবার, বা মাত্র একভাবে আর কি 12 আসতে পারে, একভাবেও বলতে পারো, আর এটাও বলতে পারো যে একবার। তো টোটাল যদি আমরা ডাইসটাকে থ্রো করি, তাহলে 2, মানে এটাতেও 1 এসছে, এটাতেও 1 এসছে, বা এটাতেও 6 এসছে, এটাতেও 6 এসছে, এই প্রবাবিলিটি দুটো সব থেকে কম, কত, 1/36, মানে টোটাল 36টা কম্বিনেশনের মধ্যে আলটিমেটলি এটার চান্স সব থেকে কম, এটা আসার চান্স সব থেকে কম। অবভিয়াসলি সেটা দেখেই বোঝা যাচ্ছে না যে দুটো লুডোর ডাইসে দুটোতেই 1-1 করে আসবে, বা দুটোতেই 6-6 করে আসবে, দ্যাট ইজ আ ভেরি রেয়ার সিনারিও, মানে আসে বাট খুব ডিফিকাল্ট। এইভাবে এটা আলটিমেটলি আমরা কি ক্রিয়েট করলাম, প্রবাবিলিটি মাস ফাংশন। এটা কতগুলো ডাইসের ক্ষেত্রে করলাম, দুটো ডাইসের সাম নিয়ে করলাম, ওকে। আগে কতগুলো ডাইসের ক্ষেত্রে করেছিলাম, আগে আমরা করেছিলাম একটা ডাইসের ক্ষেত্রে। তো এইভাবে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন ক্রিয়েট করতে পারি। দেখো এটা কিন্তু জেনারেল ফর্মেই হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রবাবিলিটি মাস ফাংশনকে লিখতে পারি, যেটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, যেখানে তুমি আউটপুট দেবে বা আউটকাম দেবে, তোমাকে প্রবাবিলিটি দিয়ে দেবে। যেমন এখানে আমি আউটকাম 2 আর 12 দিলাম, প্রবাবিলিটি 1/36 দিয়ে দিল। আউটকাম 3 আর 11 দিলাম, প্রবাবিলিটি 2/36 দিয়ে দিল। আউটকাম 4 আর 10 দিলাম, প্রবাবিলিটি 3/36 দিয়ে দিল, ঠিক আছে। এইভাবে আমি আউটকাম দেবো, আমাকে প্রবাবিলিটি দেবে। সো দিস ইজ দ্য কি আইডিয়া, যে আমি যদি আউটকাম দিয়ে দিই, আমাকে প্রবাবিলিটি দিয়ে দেবে। দিস ইজ দ্য কি আইডিয়া অফ প্রবাবিলিটি মাস ফাংশন। এটাকে তুমি প্লট করতে পারো, প্রবাবিলিটি মাস ফাংশন কীরকম করে প্লট হয়, এইভাবে প্লট হয়। প্রবাবিলিটি থাকে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে র্যান্ডাম ভ্যারিয়েবলটা থাকে, মানে এক্সটা থাকে। যেমন ধরো এখানে এই এক আসার প্রবাবিলিটি, তারপরে 2 আসার প্রবাবিলিটি, 3 আসার প্রবাবিলিটি, 4 আসার প্রবাবিলিটি, 5 আসার প্রবাবিলিটি, 6 আসার প্রবাবিলিটি, 7 আসার প্রবাবিলিটি, 8 আসার প্রবাবিলিটি, এইভাবে আমরা এটাকে প্লট করতে পারি। এবার তোমরা বলবে যে আমরা এখানে দাগ কেন দিলাম না, কেননা 1 আসছে আর 2 আসছে, এর মধ্যে কোনো ভ্যালু আসার প্রবাবিলিটি নেই। যখন আমরা ডিসক্রিট র্যান্ডাম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ছি বা প্রবাবিলিটি মাস ফাংশন পড়ছি, তখন 1 বা 2 এর মধ্যে কোনো ভ্যালু হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। ওই কারণে দেখো 1 আর 2 এর মধ্যে কিন্তু কোনো ডট নেই, বা এই দাগটা কন্টিনিউ হয়ে যায়নি। কেন কন্টিনিউ হয়ে যায়নি, কারণ 1 আর 2 এর মধ্যে, আমি যদি এখানে আরেকটু এঁকে দেখাতে চাই, এটা ধরো 1, এটা ধরো 2, 1-এ একটা পয়েন্ট, 2-এ একটা পয়েন্ট, এদের মধ্যে কোনো পয়েন্ট নেই, এদের মধ্যে কোনো ঘটনাই তো ঘটবে না, এদের মধ্যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি তো নেই, রাইট, আউটকামই তো নেই এদের মধ্যে। বোঝা গেল, মানে লুডোর ডাইসটার এক্সাম্পলটা নিয়েই ভাবো, লুডোর ডাইসে হয় 1 পড়বে না 2 পড়বে, 1.5 বলে তো কিছু নেই। ডিসক্রিট র্যান্ডাম ভ্যারিয়েবলে ওরকম কোনো পয়েন্টের ভ্যালু তো থাকেই না। মুভি টিকিট হয় একটা টিকিট, নয় দুটো টিকিট, 1.5 টিকিট বলে কিছু হয় না। তো এই কারণে 1 আর 2 এর মধ্যে কোনো পয়েন্টও নেই, বা 1 আর 2 এর মধ্যে এই দাগটাকে কন্টিনিউও করা যায়নি। কন্টিনিউ করা যাচ্ছে, কন্টিনিউ হয়ে গেছে মানে কি, কন্টিনিউ হয়ে গেছে মানে 1.1ও হতে পারে, 1.2ও হতে পারে, 1.3ও হতে পারে, 1.4ও হতে পারে, সেই কারণে কন্টিনিউ হয়েছে। কিন্তু এখানে কি সেরকম কিছু না, এখানে প্রথমে 1 আসছে, তারপরের ভ্যালু সোজা 2, এই কারণে মাঝে কোনো ভ্যালু নেই। সেই কারণে আমরা এগুলোকে পয়েন্ট পয়েন্ট দিয়ে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখাই, ওকে। তো এইটাকে তোমরা প্রবাবিলিটি মাস ফাংশনের গ্রাফও বলতে পারো, গ্রাফ অফ পিএমএফ।
ঠিক আছে, হলো। এবার আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা দেখব। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের কনসেপ্টটা কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশনের থেকে আলাদা। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কোন ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ হয়? কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইউজ হয়। এবার যেটা তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, সেটা কিন্তু যেমন প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশানে তুমি একটা আউটকাম দিলে তোমাকে তার রেসপেক্টিভ প্রবাবিলিটি দিয়ে দেবে। যেরকম এখানেও দেখতে পাচ্ছিলে আউটকাম 2 আর 12 দিলে তার প্রবাবিলিটি 1/36 দিয়ে দিচ্ছে, আউটকাম 3 আর 11 দিলে তার প্রবাবিলিটি 2/36 দিয়ে দিচ্ছে। তো একটা আউটকাম দিলে তার রেসপেক্টিভ প্রবাবিলিটি দিয়ে দেওয়া হবে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আমি যখন প্রবাবিলিটি মাস ফাংশানের কথা বলছি। কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশানে একটা আউটকাম দিলে আমাকে কিন্তু তার প্রবাবিলিটি দিয়ে দেবে না। ঠিক আছে, আমাকে কি দেবে? আমাকে প্রবাবিলিটি ডেনসিটি দেবে। এবার সেখান থেকে কি করে প্রবাবিলিটিতে আসতে হয়, কি করে ক্যালকুলেট করতে হয়, সেগুলো আমরা আসবো। এইবার আমি যেটা এক্সাম্পলটা আগে ধরো দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা মানুষ আছে, সেই মানুষের হাইট, কোনো মানুষের হাইট 6 ফিট হওয়ার প্রবাবিলিটি কত? তো আমরা কি জানি প্রবাবিলিটির ফর্মুলা কি হয়? প্রবাবিলিটির ফর্মুলা হয় ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। ফেভারেবল আউটকাম তো একটাই, সেটা হচ্ছে 6 ফিট, সেটা হচ্ছে 1। টোটাল আউটকাম কত? এইবারই হচ্ছে আসল গল্প। টোটাল আউটকাম এখানে কিন্তু যা খুশি হতে পারে। টোটাল আউটকামের তো কোনো লিমিটেশন বা কোনো রেঞ্জ নেই। 6.00001 ফিট হতে পারে, 6.00002 ফিট হতে পারে, 7.00001 ফিট হতে পারে, 6.100001 ফিট হতে পারে, 6.200001 ফিট হতে পারে। এই করে করে ইনফাইনাইট নাম্বার অফ টোটাল আউটকাম হতে পারে। আমার কথাটা বোঝা যাচ্ছে? ইনফাইনাইট নাম্বার অফ টোটাল আউটকাম কিন্তু হতে পারে। এবার যখন ইনফাইনাইট নাম্বার অফ টোটাল আউটকাম হতে পারে, তার মানে কি? তার মানে তলায় কি বসবে? ইনফাইনাইট। তো আলটিমেটলি এই প্রবাবিলিটিটা তুমি ক্যালকুলেট করতে পারবে। 1/ইনফাইনাইট কী হবে? 1/ইনফাইনাইট মানে সেটা এতই ছোট নাম্বার হয়ে যাবে যে উই ক্যান অলসো টার্ম ইট অ্যাজ 0। আলটিমেটলি প্রবাবিলিটি 0 তো হতে পারে না, তো আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো না। 0 আর ক্লোজ টু 0 বলতে পারি, বাট প্রবাবিলিটি আমরা ক্যালকুলেটই করতে পারবো না। তো এই কারণে এবার এই হাইটের যে কথাটা বললাম, হাইটটা কী ভ্যারিয়েবল? কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবল। হাইট, এজ, ওয়েট এগুলো সব কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবল। এগুলোর ভ্যালু যা খুশি হতে পারে, তাই না? এগুলোর ভ্যালু যেহেতু যা খুশি হতে পারে এবং এগুলো কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবল, তো এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা পয়েন্টের রেসপেক্টে প্রবাবিলিটি কোনো দিনই বলতে পারি না। একটা পয়েন্টের রেসপেক্টে প্রবাবিলিটি বলতে পারি না মানে কি? ওই যে 6 ফিট হওয়ার প্রবাবিলিটি কত, এই টাইপের প্রবাবিলিটি আমরা কোনো দিন বলতে পারবো না। কিন্তু আমরা আমরা কি বলতে পারবো? আমরা ওই 6 ফিট থেকে 6.1 বা 6.0001 ফিট এর মধ্যে প্রবাবিলিটিটা, এর মধ্যে ভ্যালুটা আসার প্রবাবিলিটি কত, সেটা আমরা বলতে পারি। মানে একটা রেঞ্জ আমরা স্পেসিফাই করে দিলাম যে এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা আসার প্রবাবিলিটিটা কত সেটা বলো, সেটা বলতে পারবো। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা পয়েন্টের প্রবাবিলিটি কত, একটা পয়েন্ট আসার প্রবাবিলিটি কত, মানে 6 ফিট স্পেসিফিক এই পয়েন্ট আসার প্রবাবিলিটি কত, এটা আমরা বলতে পারবো না। কিন্তু রেঞ্জ বলে দিলে, অর্থাৎ 6 ফিট থেকে 6.0001 ফিট, এই রেঞ্জটা যদি বলে দেওয়া হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা আসার প্রবাবিলিটি কত সেটা আমরা বলতে পারবো। আশা করি বোঝা গেছে। এইবার তাহলে ধরো এখানে এই জিনিসটাই করা আছে যে লেট এ র্যান্ডাম ভ্যারিয়েবল এক্স, এই অ্যাপ্রোচটাকে কাজে লাগিয়ে আমরা কি করব? এই অ্যাপ্রোচটাকে কাজে লাগিয়ে আমরা জাস্ট তোমার এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, সেটাকে অ্যাপ্লাই করব। একটা কন্টিনিউয়াস র্যান্ডাম ভ্যারিয়েবল এক্স আছে এবং সি আর ডি এর ইন্টারভ্যালের মধ্যে এক্স যে কোনো ভ্যালু নিতে পারে। সি আর ডি এর ইন্টারভ্যালের মধ্যে এক্স যে কোনো ভ্যালু নিতে পারে। তো প্রবাবিলিটি অফ এক্স লাইং বিটুইন সি অ্যান্ড ডি, এক্স সি আর ডি এর মধ্যে কোনো একটা ভ্যালু নিচ্ছে, ধরো সিটাই হচ্ছে 6 আর ডিটা হচ্ছে 6.0001, যেরকম আমি আগের এক্সাম্পলটাই বললাম। তাহলে এক্স 6 আর 6.1001 মধ্যে কোনো একটা ভ্যালু নিচ্ছে,
তার প্রবাবিলিটি কি? তার প্রবাবিলিটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি আপন ডি, এখানে সি এর জায়গায় আমরা 6 লিখবো, ডি এর জায়গায় 6.0001 লিখবো, ফাংশন অফ এক্স ডিএক্স লিখবো। ওকে, এই ইন্টিগ্রেশন করে আমরা যে অ্যান্সারটা পাবো আলটিমেটলি, সেই এরিয়াটা আমাকে দেবে যে এক্সের ভ্যালু 6 থেকে 6.001 মধ্যে আসার প্রবাবিলিটি কত। ধরো এই এরিয়াটা এসছে 0.25, তার মানে আমি কি বলবো যে এক্সের ভ্যালু 6 থেকে 6.001 মধ্যে আসার প্রবাবিলিটি হচ্ছে 0.25 বা 25%। বোঝা গেল? আরেকবার রিপিট করছি, ধরো এই এরিয়াটা, এই যে এরিয়াটা আমি এখান থেকে ক্যালকুলেট করব ইন্টিগ্রেশন করে, সেই ক্যালকুলেশনটা করার পরে ধরো এরিয়াটা বেরিয়েছে 0.25। এর কি ইন্টারপ্রিটেশন? এর ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এক্সের ভ্যালু 6 থেকে 6.001 মধ্যে আসার প্রবাবিলিটি 0.25 বা 25%। মানে কোনো মানুষের হাইট 6 ফিট থেকে 6.00001 ফিট এর মধ্যে আসার প্রবাবিলিটি বা এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 25%। ঠিক আছে, এইভাবে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটাকে অ্যাপ্লাই করি। The probability of x lying into interval of c and d can be obtained by integrating the function between two limits of interval, যা বললাম সেটাই। The function of x is called probability density function. In PDF we can tell the probability of getting a specific value out of all outcomes because there are infinite number of outcomes, but we can tell the probability of getting a value in an interval. যেটা বললাম সেটাই, যে আমরা কোনো স্পেসিফিক ভ্যালুর আসার প্রবাবিলিটি কত সেটা বলতে পারি না, কিন্তু একটা রেঞ্জের মধ্যে বা একটা ইন্টারভ্যালের মধ্যে কোনো ভ্যালু আসার প্রবাবিলিটি কত সেটা বলতে পারি। Let me take a look on a continuous random variable height. In case of height, we have to use the concept of probability density function because height is a continuous random variable, right? Here, suppose if I ask you what is the probability of a person having a height of 6 feet, your answer will be 0. কিভাবে 0 হয় সেটা দেখিয়েছি। But you can answer the probability of a person of having a height between an interval of 6 feet and 6.00001 feet. This is the concept of probability density function. মানে একটা মানুষের হাইট 6 ফিট হওয়ার প্রবাবিলিটি তুমি বলতে পারবে না, কিন্তু 6 ফিট থেকে 6.00001 ফিট হওয়ার প্রবাবিলিটি কত সেটা তুমি বলতে পারবে। এটাই হচ্ছে probability density ফাংশনের কনসেপ্ট। কীরকম দেখতে হয় এটা কিন্তু আগেরটার মতো হবে না। এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে সেমই আছে, র্যান্ডম ভ্যারিয়েবলটাই আছে, ওয়াই অ্যাক্সিসে এখানে প্রবাবিলিটি ডেন্সিটি আছে, প্রবাবিলিটি নেই। ওকে, মানে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকেই আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্টেই আসার প্রবাবিলিটি আছে। আগে যেরকম আগের গ্রাফটায় কী হচ্ছিলো, 1 আসছিল, 1-এর পরে 2 আসছিল, সেই কারণে পয়েন্টগুলো 1 আর 2-এই ছিল খালি। এখন এখানে দেখো, এখানে রেসপেক্টে যদি কথা বলি, 1 আসছে, ধরো মানুষের এজের এটা ধরো এজকে ডিনোট করছে, তাহলে 1ও আসতে পারে, 1.000001ও আসতে পারে। তার মানে পয়েন্টগুলো পুরো পরপর থাকবে, আর এতই পরপর থাকবে যেটা সেটা লাইন হিসেবেই রিপ্রেজেন্ট হবে। তো এইভাবেই আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। অ্যান্ড যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এক্স অ্যাক্সিসে আমরা র্যান্ডম ভ্যারিয়েবলটাকে নিই, ওয়াই অ্যাক্সিসে আমরা প্রবাবিলিটি ডেন্সিটিটাকে নিই। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স, এটা কোয়েশ্চেনেও আসে অনেক, যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আর প্রবাবিলিটি মাস ফাংশনের মধ্যে কী ডিফারেন্স। প্রবাবিলিটি মাস ফাংশানে ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি থাকে, আর প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশানে ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি ডেন্সিটি থাকে। ঠিক আছে, এবার ধরো এই এক্স অ্যাক্সিসে যে র্যান্ডম ভ্যারিয়েবলটা নিয়েছি, এটা হচ্ছে ধরো সাপোজ হাইট। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো একটা মানুষের হাইট 6 ফিট হওয়ার প্রবাবিলিটি কত, তুমি বলবে না আমি তো একটা মানুষের হাইট 6 ফিট হওয়ার প্রবাবিলিটি বলতে পারবো না, কিন্তু আমি একটা মানুষের হাইট 6 ফিট থেকে 6.001, বা তুমি চাইলে বলতেই পারো যে আমি একটা মানুষের হাইট 6 ফিট থেকে 7 ফিটের মধ্যে হওয়ার প্রবাবিলিটি কত সেটা বলতে পারি, বলতেই পারো। রেঞ্জের তো কোনো ওরকম লিমিটেশান নেই যে 6 ফিট থেকে 6.00001 ফিটের মধ্যেই বলতে হবে, 6 ফিট থেকে 7 ফিটের মধ্যেও বলতে পারো, কিন্তু সেটা থেকে 6 ফিট আর 7 ফিটের মধ্যে হাইট আসার প্রবাবিলিটি কত সেটা বলার থেকে 6 ফিট আর 6.00001 ফিটের মধ্যে হাইট আসার প্রবাবিলিটি কত সেটা বলা বেটার, কেননা তাতে তোমার
অ্যাকচুয়াল যে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে 6 ফিট হাইট হওয়ার প্রবাবিলিটি কত, সেটা তুমি মানে সেটার পুরোপুরি অ্যান্সার দিতে না পারলেও কিছুটা সেটার কাছাকাছি অ্যান্সার তুমি হয়তো দিতে পেরেছো। এই কারণে আমরা নেব ধরো দুটো রেঞ্জ, একটা হচ্ছে 6 ফিট, একটা হচ্ছে 6.0001, এই দুটো পয়েন্ট আমি এখানে নিলাম। আমাকে কি করতে হবে, এই দুটো পয়েন্টের মধ্যে যে এরিয়া কার্ভের আন্ডারে রয়েছে এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এই এরিয়াটা ক্যালকুলেট করতে পারলেই একটা মানুষের হাইট 6 ফিট থেকে 6.0001 ফিটের মধ্যে আসার প্রবাবিলিটি কত সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। আর একবার করছি, এটাই জায়গাটা আমি এখানে বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে ধরো 6.001 ফিট। এই মাঝের যে এরিয়া, এই এরিয়াটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই এরিয়াটাই হবে হচ্ছে একটা মানুষের হাইট 6 ফিট থেকে 6.001 ফিটের মধ্যে আসার প্রবাবিলিটি কত। ঠিক আছে, আর এই এরিয়াটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হয়, এরিয়া ক্যালকুলেশনের জন্য যেহেতু শেপের কার্ভেচার চেঞ্জ হচ্ছে, তো এরিয়া ক্যালকুলেশনের জন্য আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। আর সেই ইন্টিগ্রেশন দিয়ে ফর্মুলাটা আমি বলেছি একটু আগে, যে ফর ফাইন্ডিং আউট দ্য প্রবাবিলিটি অফ এ পার্সন অফ হ্যাভিং এ হাইট অফ 16 ফিট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া বিটুইন 6 ফিট অ্যান্ড 6.001 ফিট, যেটা বললাম। দিস এরিয়া উইল বি প্রবাবিলিটি নট দি ভ্যালু অফ ওয়াই অ্যাক্সিস, মানে ওই এরিয়াটাই আমাকে প্রবাবিলিটিটা বলবে, কিন্তু আমাকে ওয়াই অ্যাক্সিস প্রবাবিলিটিটা বলবে না, ওয়াই অ্যাক্সিস আমাকে প্রবাবিলিটি ডেন্সিটিটা বলবে। ফর ফাইন্ডিং এরিয়া উই ডু ইন্টিগ্রেশন উইথ দ্য রেঞ্জ, যেটা বললাম, যেভাবে আমি একটু আগে দেখিয়েছি সেইভাবেই আমরা এই ইন্টিগ্রেশনটা করব। তার সেই ইন্টিগ্রেশনটা করলেই আমি আলটিমেটলি এরিয়াটা পাবো, মানে প্রবাবিলিটি অফ এক্স লাইং বিটুইন 6 ফিট অ্যান্ড 6.001 ফিট, সেটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, সেই প্রবাবিলিটিটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, 6 আর 6.001-এর রেঞ্জ নিয়ে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ফাংশন অফ এক্সের। যে এরিয়াটা বেরোবে সেটাই হচ্ছে প্রবাবিলিটি। ধরো এরিয়াটা বেরিয়েছে হচ্ছে 0.25, যেরকম আগে বললাম, তার মানে দ্যাট ইজ a 25% প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন উইল হ্যাভ দ্য হাইট বিটুইন 6 ফিট অ্যান্ড 6.0001 ফিট। ঠিক আছে, এইভাবে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইউজ করে আলটিমেটলি আমরা প্রবাবিলিটিটাকে অ্যাপ্লাই করতে পারি বা প্রবাবিলিটিটাকে ফাইন্ড করতে পারি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ পিডিএফ অ্যান্ড পিএমএফ। ওকে, নাও এই যে পিডিএফটার কথা আমি বললাম, পিডিএফটা ড্র করব আমরা কিভাবে, সেটা তো মানে অ্যাকচুয়াল ইন্টারপ্রিটেশন তো সেটাই না, যে আমি যে দেখিয়ে দিচ্ছি। মানে প্রথম কথা হচ্ছে, আমি যদি একটা পিএমএফের রেসপেক্টে আগে কথাটা বলি তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। সেটা হচ্ছে যে ধরো পিএমএফ, তোমাদের যদি আমি বলি যে একটা পিএমএফ ড্র করো, তো ধরো তোমরা লুডোর ডাইসেরই পিএমএফ ড্র করতে চাইছো, তো আউটকাম কী কী হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। প্রত্যেকটা আউটকামেরই আসার প্রবাবিলিটি কত, ধরো প্রত্যেকটা আউটকামেরই আসার প্রবাবিলিটি হচ্ছে 1/36, 1/6 করে। তো ধরো দিস ইজ 1, so this will be 1/2 and this is suppose 1/6। ঠিক আছে, মানে আমি নাম্বার লাইনে আমরা প্রথমে কি প্লট করি, 1, তো আমি এখানে 1 প্লট করেছি, তার সাথে সাথে 1/2টাকেও প্লট করেছি, 1/6টাকেও প্লট করেছি। মানে এটা তো খুব বেসিক একটা জিনিস, বোঝা যাচ্ছে আশা করি। তো 1 আসার প্রবাবিলিটি কত হবে, এই 1/6ই হবে। 2 আসার প্রবাবিলিটি 1/6, 3 আসার প্রবাবিলিটি 1/6, 4 আসার প্রবাবিলিটি 1/6, 5 আসারও 1/6, 6 আসারও প্রবাবিলিটি 1/6। সো দিস ইজ মাই পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন। এইভাবে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন তো ড্র করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে এইভাবেই ড্র করা যায়, কারণ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ক্ষেত্রে কিন্তু ওয়াই অ্যাক্সিসে, যেটা এই এক্স অ্যাক্সিসে এখানে যে প্রবাবিলিটি ছিল, এখানে কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি আছে ওয়াই অ্যাক্সিসে। তো এইবার আমি এক্সের রেসপেক্টে ধরো হাইটের ভ্যালু এবার 1 হতে পারে, 1.001 হতে পারে, 1.002 হতে পারে, এই করে করে হাইটের মানে যা খুশি ভ্যালু হতে পারে, তার কোনো লিমিটেশান নেই, রাইট? এবার কথা হচ্ছে যে এই ভ্যালুগুলো নিয়ে তুমি কি বলতে পারো কোনো দিনই যে 1 হওয়ার প্রবাবিলিটি কত? যদি তুমি বলতেও পারো যে হাইটের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি কত, প্রথম কথা বলতে পারবে না, কারণ সেটা 0-10 কাছাকাছি রেঞ্জ করবে। যদি বলতেও পারো, তুমি প্রবাবিলিটিটাকে তো প্লটই করতে পারবে না, কারণ এখানে তো প্রবাবিলিটি চাইনি, এখানে কি চেয়েছে, প্রবাবিলিটি ডেন্সিটি। তোমাকে এই ভ্যালুগুলোর রেসপেক্টে, এই যে 1, 1.0001,
এই যে এক্স অ্যাক্সিসের এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর রেসপেক্টে তোমার কি দরকার, এই ভ্যালুগুলোর রেসপেক্টিভ যে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা তোমার দরকার, তাহলে তুমি প্লট করতে পারবে যে 1 আসার প্রবাবিলিটি ডেন্সিটি ধরো হচ্ছে 5 বা 0.225, সেই ক্ষেত্রে তুমি এখানে ধরো 0.225 তুমি এই পয়েন্টটাকে প্লট করতে পারলে। কিন্তু কথা হচ্ছে এই যে পয়েন্টগুলো তোমার দরকার, এই যে পয়েন্টগুলো তুমি চাইছো, যেগুলো অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করবে, কারণ প্রত্যেকটা পয়েন্টের জন্যই একটা প্রবাবিলিটি ডেন্সিটি থাকে। তো এই যে পয়েন্টগুলো তুমি চাইছো, সরি, এই যে পয়েন্টগুলো তোমরা বের করতে চাইছো, সেই পয়েন্টগুলো কিভাবে আসবে, মানে প্রবাবিলিটি ডেন্সিটিটা তাহলে কি করে আসবে? এখানে তো প্রবাবিলিটিটা খুব সহজেই আমরা বের করে নিতে পেরেছি, কিন্তু এখানে তো ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি নেই, এখানে ওয়াই অ্যাক্সিসে আছে প্রবাবিলিটি ডেন্সিটি। এইবার এই প্রবাবিলিটি ডেন্সিটিটা কীভাবে ক্যালকুলেট করে, হাউ টু ক্যালকুলেট প্রবাবিলিটি ডেন্সিটি, দিস ইজ দ্য পয়েন্ট, হাউ টু ক্যালকুলেট probability density। তো প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট করার জন্য, মানে প্রবাবিলিটি ডেন্সিটি কেন ক্যালকুলেট করতে হবে, প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট করতে পারলে তবেই আমি এই পিডিএফটা ড্র করতে পারবো, তাই না? নাহলে কি পিডিএফটা আমি ড্র করতে পারবো? কোনো দিনই পারবো না। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের এই যে কার্ভটা, এই কার্ভটা আমি কখন ড্র করতে পারবো? যখন আমার কাছে এই প্রবাবিলিটি ডেন্সিটিটা আছে, এক্স অ্যাক্সিসের সব ভ্যালুই তোমার কাছে আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসের কোনো ভ্যালুই তুমি জানো না, তুমি কী করে কার্ভটা ড্র করবে? ওয়াই অ্যাক্সিসে কিসের ভ্যালু জানতে হবে? প্রবাবিলিটি ডেন্সিটির ভ্যালু জানতে হবে। তো প্রবাবিলিটি ডেন্সিটির ভ্যালু জানার জন্য তোমাকে প্রবাবিলিটি ডেন্সিটিটা ক্যালকুলেট করতে হবে। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, এর জন্য আমরা হেল্প নেব হচ্ছে ডেন্সিটি এস্টিমেশনের, ডেন্সিটি এস্টিমেশন। ঠিক আছে, আচ্ছা, ডেন্সিটি এস্টিমেশন আসলে কি? ডেন্সিটি এস্টিমেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেটা আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটাকে বা প্রবাবিলিটি ডেন্সিটিটাকে ক্যালকুলেট করার জন্য ইউজ করি। এবার ডেন্সিটি এস্টিমেশন থেকেই প্রবাবলি নেক্সট ক্লাসটা আমি করব, ডেন্সিটি এস্টিমেশন থেকেই নেক্সট ক্লাসটা করব। ঠিক আছে, আজকে এই অবধি থাক, আমি ডেন্সিটি এস্টিমেশন থেকে নেক্সট ক্লাসটায় যাচ্ছি।